আমাদের আজকের গল্পটি কিছু অতি প্রাকৃত ঘটনার মধ্যে দিয়ে রচিত হয়েছে, যা লেখিকা শুধুমাত্র গল্পের মধ্যে উত্তেজনা ও ভয়ের পরিবেশ সৃষ্টি করতে ব্যবহার করেছেন। আমরা কোনোভাবেই কুসংস্কারকে বিশ্বাস করি না এবং কুসংস্কারের প্রচারে লিপ্ত হই না। এই গল্পের সকল ঘটনাবলীর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত এবং বিনোদনের উদ্দেশ্যে রচিত। আজ আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছি একটি শীতল এবং রহস্যময় গল্পে, যা হয়তো আপনারা আগে কখনো শোনেননি। আজকের গল্পের প্রধান কেন্দ্রবিন্দু হল একটি ভৌতিক রেলওয়ে স্টেশন, যেখানে রাতের আঁধারে ঘটে যায় ভয়ঙ্কর সব ঘটনা। তাহলে আসুন আলো নিভিয়ে কানে হেডফোন লাগিয়ে মন দিয়ে শোনা যাক আজকের ভয়ঙ্কর ভৌতিক গল্প। এই সমীরণ, ওই বাড়িটা এত সস্তায় কি করে পেয়ে গেলে গো? সমীরণ তার সদ্য বিবাহিতা স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, জানি না রত্না, এক দালালের কাছ থেকে খবরটা পেয়ে গেলাম আর বাড়িটা দেখতে চলে গেলাম। কিন্তু বিশ্বাস করবে না, কথাটা বলেই থেমে গেল সমীরণ। রত্না আবারও তাকে প্রশ্ন করে বসল, এই কি হলো, চুপ করে গেলে কেন? বাড়িটা ভীষণই অন্যরকম, আমি কিছুই আন্দাজ করে উঠতে পারলাম না। বাড়ির পাশ দিয়ে একটা রেল লাইন চলে গেছে, এই রেল লাইনে নাকি এখন আর ট্রেন চলে না। রত্না হাঁ করে কিছুক্ষণ সমীরণের মুখের দিকে তাকিয়ে রইল, তারপরে তাকে উদ্দেশ্য করে বলল, মানে রেল লাইনটা কি তার মানে অকেজো হয়ে পড়ে আছে? আচ্ছা একটা কথা বলো তো আমাকে, ওই রেল লাইনের আশেপাশে কি কোথাও কোনো স্টেশন আছে? স্টেশন আছে কিনা জানি না, কিন্তু একটা পরিত্যক্ত রেল লাইন নজরে পড়ল। জায়গাটা সম্পূর্ণ ঝোপ আর জঙ্গলে ভরে গেছে। আমি ওই দালালকে এই ব্যাপারে কয়েকটা কথা জিজ্ঞাসাও করেছিলাম, কিন্তু সে বিশেষ কিছু বলল না। শুধু বলল সামনেই একটা স্টেশন ছিল, কিন্তু বহুকাল আগে সেটা বন্ধ হয়ে গেছে, ওইদিকে নাকি আর কেউ যায় না, আর যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার কারণে এদিকটা কেউ আসে না। তবে এখান থেকে নাকি মাইল 15 দূরে এই লাইনটা শান্তিপুর স্টেশনে গিয়ে মিশেছে। তবে লাইনটা এখন একেবারেই অকেজো বলা চলে। তাহলে আবার চিন্তার কি আছে? এরকম তো অনেক জায়গাতেই আছে, কত জায়গা এরকম ভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, সেসবের দিকে কারোর কোনো হদিশই নেই। তার মানে একটা জিনিসের বিষয়ে আমি একেবারেই নিশ্চিত যে জায়গাটা বড্ড নির্জন। কি গো, তাই না? সমীরণ অজান্তেই চুপ করে রইল। বারংবার যেন ওই লাইনের চিত্রটা তার চোখের সামনে ভাসতে শুরু করলো। সে বিড়বিড় করে কিছু একটা বলতে লাগলো, কিন্তু কিছু তো একটা আছেই ওই জায়গায়, যেটা আমাকে বারে বারে সেদিকে আকর্ষণ করেই চলেছে। কিন্তু কি সেটা? আমি তো কিছুই আন্দাজ করতে পারছি না। কি সেটা হতে পারে? সমীরণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামতে শুরু করলো। ওর চোখ মুখের ভঙ্গি হঠাৎ করে বদলে যেতে শুরু করলো। ও কোনো কিছুরই কারণ খুঁজে বার করতে পারল না। সমীরণের চেহারার মধ্যে এমন আমূল পরিবর্তন দেখে চমকে উঠল রত্না। তারপর বলল, আরে হলোটা কি তোমার? এরকম করে ঘামতে শুরু করলে কেন হঠাৎ? এতক্ষণ তো পুরোপুরি স্বাভাবিক ছিলে, তাহলে এখন কি নিয়ে ভয় পাচ্ছ গো? কি গো, কি নিয়ে অত ভয় পাচ্ছ? কথাগুলো বলা শেষ করে সমীরণকে সজোরে ঝাঁকুনি দিল রত্না। সাথে সাথেই তার সম্বিত ফিরে এলো। সে হাঁ করে কিছুক্ষণ রত্নার মুখের দিকে তাকিয়ে রইল, তারপরে বলল, না গো, জানি না কেন মনে হচ্ছে ওই লাইন দিয়ে আজও ট্রেন চলাচল করে, আর এটা কেবল আমার মনের ভুল হতে পারে না। আমি যেন স্পষ্ট দেখতে পাচ্ছি সেই ট্রেনটাকে। কেবল দেখতে পাচ্ছি বললে ভুল হবে, আমি যেন ওই ট্রেনের হুইসেলের শব্দটাও শুনতে পাচ্ছি। সেটি যেন ধীরে ধীরে আমার দিকে ধেয়ে আসছে। তুমি কিছু শুনতে পাচ্ছ রত্না? কি গো, বলো বলো, কিছু শুনতে পাচ্ছ? তোমার মাথাটা কি একেবারেই গেছে সমীরণ? যাক, ছাড়ো এসব বেয়াদবি, এখন এগুলো যাক। এরপর কোন দিন হয়তো শুনবো ওই ট্রেনে তুমিই সফর করছো। যত সব বুঝলো কি। এই জন্যই বলি, রাতের বেলা এত ওয়ার্কলোড না নিয়ে একটুখানি শান্তিতে ঘুমো। কতদিন আমাদের মধ্যে কিছু হয় না, সে খেয়াল আছে তোমার? পাশে এরকম একজন সুন্দরী একটা বউ থাকতে তুমি কিনা ল্যাপটপের মধ্যে মুখ গুজে পড়ে থাকো।
ছাড়ো তো, এই কারণেই তোমার সাথে আমার কথা বলতে একদম ইচ্ছে করে না, সবসময় খালি কাজ আর কাজ। রত্না কথাগুলি বলে চলেছিল ঠিকই, কিন্তু সমীরণের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। সে আপন মনে বিড়বিড় করেই চলল। ট্রেনের কথাটির উল্লেখের সাথে সাথেই যেন মনে হলো সেও ওই ট্রেনের মধ্যেই বসে সফর করছে। এগিয়ে চলেছে ট্রেনটা, আর তারপরেই একটা সাদা আলোর ঝলক ওর চোখের সামনেটাকে একেবারে ঢেকে ফেলল। প্রতিবার এমনটাই ঘটে আসছে। কি কারণে, কেন, কিসের থেকে এমন বিপত্তি, এই বিষয়টি সে জানে না, জানতেও পারে না। কি বলবে তাকে কে? রত্না, রত্না, তুমি আমাকে ভুল বলছো। বিশ্বাস করো, ওই ট্রেনটার সাথে আমার কিছু না কিছু একটা যোগ রয়েছে। আমার মন বলছে, আমার মন বলছে। রত্না বিরক্ত হয়ে বলে উঠল, স্টপ ইট সমীরণ, সব বিষয় নিয়ে আমার এত মশকরা ভালো লাগে না, একেবারে আমার ভালো লাগছে না। কালকেই তো নতুন বাড়িটায় আমাদেরকে শিফট করতে হবে। আমি না একটু শান্তি চাইছি। সারা জীবন তো এভাবে রেন্টে থেকেই কাটিয়ে দিলাম, কোথাও দুদণ্ড একটু শান্তি মেলেনি। এই প্রথমবার একটা বড় বাড়ি কিনছো, যাও বা একটা কিনেছো, সেটাও একটা শ্মশানের মতন। কোনো দিকে কেউ নেই, না একটা লোকজন আছে আশেপাশে, একটা ভুতুড়ে বাড়ি বলে মনে হচ্ছে। উফ, যে বিরক্তিকর, কে জানে কবে যে এসবের থেকে আমি মুক্তি পাবো ভগবানই জানে। তোমার সাথে না আমার এই বিষয়ে কথা বাড়াতে একদম ভালো লাগছে না। যা হবে হোক, পরে দেখা যাবে। সমীরণ আর কথা বাড়ালো না। সে জানত তার মনের মধ্যে চলতে থাকা সন্দেহটা কেবলই কোনো সন্দেহ নয়, এর সাথে জড়িত রয়েছে মস্ত কোনো অতীত। কিন্তু রত্নার সামনে মুখ খুললেও যে বিশেষ লাভ হবে না, এই বিষয়টিও সে আন্দাজ করতে পেরেছে। পরদিন সকালে ওরা দুজনেই ওই বাড়িটাতে গিয়ে হাজির হলো। বাড়ির পরিমণ্ডলটি দেখে ওর বেশ ভালোই লাগলো। সমীরণ গোছগাছ ছেড়ে পিছনের লাইনের দিকে এগিয়ে গেল, আর সেদিকে যেতেই ওর বুকের ভিতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। দিনের আলোর মধ্যেও মনে হতে শুরু করলো একটি ট্রেন যেন সাদা ফনফনে আলো নিয়ে জোরে হুইসেল বাজাতে বাজাতে তার দিকে এগিয়ে আসছে। আর সেই ট্রেনের জোরালো আলোর ভিড়ে সমীরণের চোখ মুদে এলো। এসব দৃশ্য দেখতে দেখতে কখন যে সে ওই লাইনের উপর এসে উঠে দাঁড়িয়েছে তার হুঁশি নেই। সে দেখল ওই ট্রেনটি তার দিকে এগিয়ে আসছে। সে ভয়েতে জোরে জোরে চিৎকার করতে শুরু করলো, রত্না, রত্না, বাঁচাও আমাকে, বাঁচাও, ওই ট্রেনটা এক্ষুনি আমাকে পিষে দিয়ে চলে যাবে। রত্না, শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ কি তুমি আমাকে? রত্না। সমীরণের মুখে চিৎকারের শব্দ শুনতেই রত্না সেদিকে দৌড়ে ধাবিত হয়ে আসতে শুরু করলো। সেদিকে সমীরণ চোখের উপরে হাত রেখে চিৎকার করে চলেছে, অথচ তার সামনে সাজানো রয়েছে কিছু ঝোপঝাপ আর জঙ্গল। নিস্তব্ধ পরিবেশে দাঁড়িয়ে সমীরণকে ওইভাবে চিৎকার করতে দেখে রত্না আরো রেগে গেল। সে দৌড়ে এসে সমীরণকে আবারও একবার ঝাঁকুনি দিয়ে বলল, কি হচ্ছে বলো তো সমীরণ? আমার না বিশ্বাস করো একদম ভালো লাগছে না। সবকিছুর একটা লিমিট আছে। তোমার মাথাটা কি পুরো খারাপ হয়ে গেল? সেটা আমাকে আগেই বলতে পারতে, তাহলে না আমি অ্যাটলিস্ট তোমাকে বিয়ে করতাম না। বিয়ের পর থেকে একদিনের জন্য আমি শান্তি পেয়েছি। এই 6টা মাসের মধ্যে কেবল তোমার সঙ্গে চরকির মতন ঘুরেই চলেছি, এক জায়গা থেকে আর এক জায়গায়। জায়গার অদল বদল হলেই সবকিছু কেমন একটা হয়ে যায়। এরকম ভাবে ভেবো না তুমি, আমি আর পারছি না। আবেগী জল গড়িয়ে পড়তে শুরু করলো, কিন্তু সমীরণের আচরণের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। সে আরো কিছুক্ষণ ওইভাবেই চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকার পরে রত্নার দিকে তাকালো। রত্নাকে অমনভাবে ভেঙে পড়তে দেখে সেও ভেঙে পড়ল। এরপরে তাকে বুকে টেনে নিয়ে বলল, রত্না, রত্না, বিশ্বাস করো, আমি আমি কিছু ইচ্ছে করে করছি না রত্না। চোখের সামনে দেখতে পাচ্ছি বলেই এত ভয় পাচ্ছি। এই সব কিছু এমন মিথ্যে হতে পারে না। তুমি নিজেও তো বিশ্বাস করো, বলো। ভূত প্রেতে তোমারও তো যথেষ্ট বিশ্বাস রয়েছে। এখনো কি মনে হয় আমি তোমাকে মিথ্যে কথা বলছি?
রত্না সমীরনের একটি প্রশ্নেরও কোনো সদুত্তর দিল না। এরপরে সে ধীরে ধীরে তাকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে এলো। সেদিন রত্না সমীরনের সাথে সেভাবে কথাও বলতে পারল না। একাকিত্ব তাকে যেন গিলে খেতে আসছিল। বিয়ের পরেও যদি কোনো মেয়েকে একা থাকার অনুভূতি বারে বারে গ্রাস করতে থাকে, তাহলে তার মনের অবস্থা কেমন হতে পারে? বারংবার যদি এমনটাই মনে হতে থাকে যে সে উচ্ছিষ্ট, তাহলেই বা কেমন মনে হতে থাকে? এই দুয়ের মধ্যে যেন কোনো মিলই ছিল না। রাত হয়ে গেল। হঠাৎ করে আবহাওয়া পরিবর্তিত হতে শুরু করলো। জোরে জোরে মেঘের গর্জন শোনা যেতে লাগলো। সারাদিনের এই ধকলের পরে রত্না ঘুমিয়ে পড়ল। কিন্তু সমীরন বেশ কিছুক্ষণ পায়চারি করতে করতে টেবিলের ল্যাপটপটা খুলে বসল। তারপরে ডিপ্রেশনের একটি ওয়েবসাইট খুলে সেখানে বর্ণিত কারণগুলো মনে মনে আওড়াতে শুরু করলো। এভাবে ঘড়ির কাঁটাটা এগোতে এগোতে কখন যে 3টে পেরিয়ে গিয়েছে তার হুঁশ নেই। ঠিক 3:05 সময় একটি ট্রেনের হুইসেলের শব্দ শুনতে পেল সে। আরে আরে, আবারও সেই শব্দ! কিভাবে সম্ভব? আমি সকালবেলাও তো এরকমটাই শুনতে পেয়েছিলাম, কিন্তু এখন যেন মনে হচ্ছে বিষয়টা আরো জীবন্ত। লাইন ধরে ট্রেনে এগিয়ে আসছে, আর সেই ট্রেনের ঝাঁকুনির প্রভাবটা এই পর্যন্ত ধেয়ে আসছে। আমি তো পরিষ্কার কানে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আসছে, দিব্যি দিব্যি সেটা ধেয়ে আসছে এইদিকে। এই তো আমার বাড়ির জমিটাও যে কাঁপছে। না না না, আমি এভাবে এখানে বসে থাকতে পারি না। আমিও যে ট্রেনেই সফর করছি। আমাকে এখন যেতে হবে। লাবণী যে আমার জন্য ওই সামনের স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ওর সাথে দেখা করে আজকে মনের কথা ওকে সব বলে দিতেই হবে। তো কাল ধরে যা ছিল সবটাই মনের মধ্যে চেপে রেখেছিলাম। কোনো অনুভূতির কথাই তাকে আমি জানাতে পারিনি, জানতে দিইনি। কিন্তু এখন আর না, আজকে আমাকে ওকে সবটা খুলে বলতেই হবে। লাবণী, আমি আসছি তোমার কাছে। লাবণী, আমি আসছি। এই বলেই ওই ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেল সমীর। পাগলের মতো ওই লাইনের ধার ধরে এগোতে শুরু করলো। ছুটেই চলল সে। সজোরে দরজাটা খোলার শব্দে রত্নার ঘুমটা ভেঙে গিয়েছে। ততক্ষণে সে হঠাৎ করে উঠে দেখল ঘরের মধ্যে কেউ নেই। সমীরন দরজা দিয়ে বেরিয়ে আবারও যেন পাগলের মতন সেই দিকে ছুটে চলেছে। আর সেটা রত্না আন্দাজ করতে পারল ওর মুখ থেকে ভেসে আসা চিৎকারের শব্দ শুনে। লাবণী, দাঁড়াও! লাবণী আবার কে? বাবা, এবার যা দেখছি এই সমীরনকে মনে হয় পাগলা গারদে দিতে হবে। দিনের বেলা যাও বা ঠিক ছিল, এখন তো গভীর রাত। এই সময়ও কেউ পাগলের মতন এভাবে এখান থেকে বেরিয়ে যেতে পারে? কোনোদিনও না। কি যে করি! না, ওর পেছনে একবার ধাওয়া করতে হবে, না হলে কি যে আবার বিপদ ঘটিয়ে বসবে কে জানে। এই বলেই রত্নাও বাড়ির বাইরে বেরিয়ে সমীরনকে অনুসরণ করে দৌড়তে শুরু করলো। সে দেখল সমীরন খালি পায়ে রুদ্ধশ্বাসে দৌড়ে চলেছে। কোথাও কেউ নেই। অথচ লাবণী এই নামটি রটনার মতো এক নাগারে আওড়ে চলেছে সে। এমন সময় রত্না দেখল সমীরন গিয়ে দাঁড়িয়েছে সে লাইনের উপরে, আর দূর থেকে একটু হলুদ রঙের আলো এসে পড়েছে সমীরনের গায়ের উপরে। সমীরন আরো জোরে চিৎকার করতে করতে বলছে, আমি তো ট্রেনের ভিতরেই রয়েছি। তাহলে আমি কিভাবে ট্রেনটাকে দেখতে পাচ্ছি? ওই দেখো রান্নার ট্রেনের হুইসেলের শব্দটা শুনতে পাচ্ছ? তুমি পাচ্ছ? কেন পাচ্ছ না? এবারে যে একটা চরম দুর্ঘটনা ঘটবে। আরে বাবা, সবকিছু শেষ হয়ে যাবে যে। আমাকে যে লাবণীকে যে করেই হোক জানাতে হবে। আমি যে ওকে ভালোবাসি। আমি তো ভালোবাসি ডক্টর। এবারে যদি আমি ওকে বলতে না পারি, আর কোনোদিনও পারবো না। পারতে আমাকে হবেই। বেশ, আজকে আমি ট্রেনের আগেই তার কাছে পৌঁছবো। এই বলেই সমীরন সেই লাইনটা ধরে পরিত্যক্ত স্টেশনের দিকে এগিয়ে যেতে থাকে। রত্নার সামনের দিকে তাকিয়ে দেখে রাস্তার একটা ভাঙা আলোর বেশ কিছুটা অংশ এসে পড়েছে ওই লাইনের উপরে, আর সেটি রিফ্লেক্ট করে এসে পড়েছে
সমীরণের শরীরের উপরে গোটা ক্ষেত্রটিকে আলোকিত করে রেখেছে সেটি। আর সেই হলুদ রঙের আলোটিকেই ট্রেনের হেডলাইটের আলো ভেবে রুদ্ধশ্বাসে দৌড়ে চলেছে সে। রত্না জোরে জোরে চিৎকার করেই চলল, সমীরণ, সমীরণ দাঁড়াও, আমার কথাটা শোনো সমীরণ, সমীরণ দাঁড়াও। কিন্তু সমীরণ তার কোনো কথাতেই কান দেওয়ার বিন্দুমাত্র প্রয়োজন অনুভব করল না। সে চিৎকার করে বলেই চলল, ওই যে আসছে ট্রেনটা, ট্রেনের হলুদ ওই আলোটা আরো কাছে এসে গেছে। না 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 না, হুইসেল মেরো না, আমার কষ্ট হচ্ছে। ওখানে একটা প্লেট মিসিং রয়েছে, ওই প্লেটের মিসিং থাকার কারণেই তো ট্রেনটা ডিসব্যালেন্স হয়ে গিয়েছিল, উল্টে পড়ে গিয়েছিল। ও রক্ত রক্ত, কত রক্ত, সারা শরীরে রক্ত লেগেছিল, শিরা ফেটে বেরিয়ে আসছিল রক্ত। কিন্তু কিন্তু ওই রক্তের মাঝে লুকিয়ে থাকা চোখ দুটো হাঁ করে চেয়েছিল লাবণীর দিকে। লাবণীর এত কাছে এসেও আমি তাকে বলতে পারলাম না। কিন্তু না, আজকে আমাকে বলতেই হবে। তোমাকে ভালোবাসি লাবণী, আমি তোমাকে ভালোবাসি। সমীরণ এই কথাগুলি বলতে বলতে স্টেশনে এসে পৌঁছল। রত্নাও তার পিছনে ভবঘুরের মতো দৌড়তে দৌড়তে ওইখানেই এসে উপস্থিত হয়ে দেখল সেখানে সত্যি একটি স্টেশন রয়েছে, কিন্তু সেই জায়গাটিও ঘুটঘুটে অন্ধকার। দূরে রাস্তার আলোর সামান্য ঝলক স্টেশনের অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে থাকা ওই স্থানগুলিকে বেশ কিছুটা স্পষ্ট করে তুলেছিল মাত্র। সেই আলোটিকে লক্ষ্য করেই সমীরণ এক নাগারে সমস্ত ইতিবৃত্তটিকে আওড়ে চলেছিল। লাবণী দেখো, আমি আজকে এসেছি। আমার সারা শরীরে রক্ত, তবু আমি এসেছি। ওরা সবাই ওই ট্রেনের কামরার মধ্যে মরে পড়ে রয়েছে, আমি তবুও এসেছি। আমি এসেছি তোমার কাছে। দেখো আমি এসেছি তোমার কাছে, দেখতে পাচ্ছ তো, আমি এসেছি। রত্না লক্ষ্য করল সমীরণ অন্ধকারের মধ্যে এগিয়ে চলেছে, অথচ তার সামনে কেউ নেই, কেউ না। সমীরণ আমার কথাটা শোনো, লক্ষ্মীটি আমার, এখানে কেউ নেই। দেখো, তুমি কি এখনো বুঝতে পারছো না যে এখানে কেউ নেই? তুমি খামোখা দুশ্চিন্তা করছো। সব কিছু ঠিক আছে, আমি বলছি শোনো, সব কিছু ঠিক আছে। এসব তোমার মনের মধ্যে ঘটছে মাত্র, সামনে কিচ্ছু নেই, কোথাও কেউ নেই। আমার কথাটা একটু বিশ্বাস করো, দয়া করে আমার কথাগুলো শোনো একটু। ঈশ্বর, আমি এই পাগলা ঘোড়াকে এবার কি করে সামলাবো? আমি কি পারি এর গায়ের জোরের সাথে সামলাতে? ও সমীরণ লক্ষ্মীটি আমার, শোনো সমীরণ। সমীরণ রত্নার কোনো কথাই শুনল না। সে সামনের দিকে এগোতে এগোতে হঠাৎ একটি গাছের গুঁড়ির সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ার সাথে সাথেই ওর শরীরটা ঠক ঠক করে কাঁপতে শুরু করল, আর সেই সঙ্গে মুখ থেকে বেরিয়ে আসতে লাগলো সাদা গ্যাঁজার মতো কুণ্ডলী। এই দৃশ্য দেখে রত্নার মুখ দিয়ে কোনো কথা সরল না, সেও ঠক ঠক করে কাঁপতে লাগলো। সমীরণ, না, এটা কিছুতেই হতে পারে না। সমীরণ, আমার কথাটা শোনো। সমীরণ, আমার দিকে একবার তাকাও। সমীরণ, তাকাও আমার দিকে। সমীরণের জ্ঞান ফিরে এলো না। সমীরণকে ধরে ধরে বাড়িতে নিয়ে যাওয়াটা রত্নার পক্ষে সম্ভব ছিল না, তাই সে সারাটা রাত তাকে নিয়ে ওই স্টেশনেই বসে রইল। গাছের গড়িতে হেলান দিয়ে বসে রইল সে। সমীরণের মাথাটা তার কোলের উপরে। সে সমীরণের মাথায় হাত বোলাতে বোলাতে ভিজে শরীরে ওইখানেই বসে রইল। কখন যে ক্লান্তি আর মানসিক কষ্টের জেরে চোখ লেগে গিয়েছিল হুঁশ নেই। ভোরের আলো ফুটে উঠতেই একটি পুরুষালী কণ্ঠস্বর শুনে ঘুমটা ভেঙে গেল রত্নার। সে সামনের দিকে তাকাতেই ভয় পেয়ে গেল। একটা কালো সন্টামার্কা চেহারার লম্বা চওড়া লোক তার সামনে দাঁড়িয়েছিল। লোকটি রত্নাকে বলল, ভয় পাবেন না, আমি একজন ডাক্তার। এই জায়গাটা নির্জন বলে এখানে রোজ সকালে আমি মর্নিং ওয়াক করতে আসি, কিন্তু আজকে আপনাকে এখানে এভাবে বসে থাকতে দেখে আমি চমকে গেছি। যেখানে দীর্ঘ 3 মাসেও কাউকে দেখেনি, সেখানে আপনারা রিয়েলি স্ট্রেঞ্জ। বাই দ্য ওয়ে, আমার নাম AK ভাদুরী, আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ।
রত্না তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো। তারপর তাকে উদ্দেশ্য করে বলল, আপনি আপনি দয়া করে আমার স্বামীকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন। আমাদের বাড়ির সামনে, আমি আপনাকে বাড়িতে গিয়ে সব কথা জানাচ্ছি। এই স্থানে আপনার মতো এক অজ্ঞাত পরিচয় লোককেও অবিশ্বাস করতে ইচ্ছা করলে আমার আর কিচ্ছু করবার নেই। আমার কাছে কোনো উপায় আর নেই, অগত্যা আমাকে যেতে হবে। আসুন আসুন, দয়া করে সমীরণকে একটু ওঠান। ভাদুরী বললেন, অফকোর্স, চলো, এটুকু তো করাই যায়। আর ভয় নেই, আমি কোনো ক্রিমিনাল নই, আমি আপনাকে সাহায্য করব। এই বলে সেই ডাক্তার ঈশ্বরের দূতের মতো সেখানে আবির্ভূত হয়ে সমীরণকে এগিয়ে নিয়ে যেতে আরো তৎপর হয়ে উঠল। বাড়িতে পৌঁছে তারা সমীরণকে ধরে বিছানায় শুইয়ে দিল। তারপরে রত্না তার কপালে হাত রেখে বলল, এ তো জ্বরে একেবারে গা পুড়ে যাচ্ছে। এরপর সমীরণের কপালে জলপট্টি দিতে দিতে চোখের জল ফেলতে শুরু করল সে। ডক্টর ভাদুরী তখন সামনের চেয়ারটায় বসে আছেন। রত্নাকে তিনি এসবের কারণ জিজ্ঞাসা করতে যাবেন তার আগেই রত্না গড়গড়িয়ে গতকাল রাতের সমস্ত অভিজ্ঞতার কথা তাকে জানাতে শুরু করল। এছাড়াও ওখানে আসবার আগে থেকেই সমীরণের মনের মধ্যে চলতে থাকা ওই ভয়াবহতার কারণগুলিকে খুঁজে বার করার চেষ্টা করেও ব্যর্থতায় পর্যবসিত হওয়া মনের আর্তনাদটিকেও শব্দের মাধ্যমে যতটা সম্ভব প্রতিস্থাপন করল রত্না। কিন্তু চোখের জল তখনও অব্যাহতই রইল। মিস্টার ভাদুরী সবটাই শুনলেন। তারপরে বললেন, আমার মনে হয় আপনার স্বামীর ডুয়েল পার্সোনালিটি সিনড্রোম হয়েছে, অর্থাৎ হ্যালুসিনেট করা। কোনো কিছুকে ভাবতে ভাবতে সেটির মধ্যেই নিজেকে নুইয়ে ফেলা। এই ধরনের রোগীরা এমনটাই বেশি করে থাকেন। এমন কোনো কথা হয়তো কেউ ওনাকে বলেছে, অথবা অন্যের জীবনে ঘটে যাওয়া কোনো অতীতের কাহিনী শুনে তিনি নিজের মনে মনে সেটিকে নিজের জীবনের সাথে জড়িত কাহিনী হিসাবে দেখাতে শুরু করেছেন, আর তারপরে শিকড় বাকড় প্রসারিত করে ক্রমে এগিয়ে চলেছেন। সবথেকে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? এই ধরনের রোগীরা শেষ পর্যন্ত সুইসাইড করে নেয় অথবা অন্য কেউ মেরে ফেলতে পারেন। কারণ উনি যখন এই ডাইমেনশন থেকে চিন্তা করতে শুরু করেন, তখন উনি আর বাস্তবের সাথে জুড়ে থাকেন না। উনি এক স্বাধীন পাখির মতো উড়তে শুরু করেন। কোনো কিছুকে নিয়ে বেশি করে ওভারথিঙ্ক করার প্রভাব এটা বলতে পারেন। আসলে ছোটবেলা থেকে যারা বড্ড ভাবুক হন, অথবা কোনো একটি বিষয়কে নিয়ে নিজের মনের মধ্যেই দ্বন্দ্ব চলতে থাকে, তাদের সাথেই এমনটা ঘটে থাকে। এই সকল বিষয়ে আপেক্ষিক বা তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না, তাই এসবের থেকে দূরে থাকাটাই শ্রেয়। কিন্তু এর জন্যে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন পড়ে। সেটি করতে হলে রিহ্যাবে রেখেই করতে হবে। ওনাকে আমি কয়েকদিন অবজারভেশনে রেখে তারপরে নিজের সাথে হাসপাতালে নিয়ে যাব। এখনো সেরকম দেরি হয়নি আশা করি। একটা বিগিনিং স্টেজে রয়েছে, কিন্তু এরপরে ধীরে ধীরে এটি বাড়তে থাকে, আর তখন ওনাকে সামলে রাখা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে। রত্না সবটাই বুঝল। তারপরে শান্ত হয়ে চোখটাকে বন্ধ করে বলল, বলছি, আপনি আজকে রাতটা পাশের ঘরেই থাকুন। আমার শরীরটা খুব খারাপ। আজকে রাতেও যদি সমীরণ আবার এরকম কিছু করতে শুরু করে, ওকে সামলানোটা আমার একার পক্ষে অসম্ভব। কাজে আপনি আজকের দিনটা প্লিজ এখানে একটু থাকুন। ডক্টর ভাদুরী রাজি হয়ে গেলে। রাত বাড়ল, আবারও বৃষ্টি পড়তে শুরু করলে। সমীরণ তন্দ্রার মধ্যে ভিড় করেই চলল। ওকে খাওয়ানো সম্ভব হল না। রত্না ও ডক্টর ভাদুরী রাতের খাবার খেয়ে শুয়ে পড়লেন। ঘড়ির কাঁটা ঠিক রাত 3টের কাছে আসতেই মিস্টার ভাদুরীর ঘুমটা হঠাৎ করেই ভেঙে গেল। তিনি বিছানা ছেড়ে উঠে পড়লেন আর দেখলেন সমীরণ ঘরের সদর দরজাখানা খুলে বাইরে বেরোচ্ছে। দৃশ্যটা দেখবার সাথে সাথে তিনি তরাক করে খাট থেকে নেমে পড়লেন। তারপর চপ্পলখানা নিজের পায়ে গলিয়ে তাকে অনুসরণ করতে লাগলেন। দাদা, রত্নাকে ডাকবার প্রয়োজন নেই। এসবের মানেটা ঠিক আন্দাজ করতেও পারবেন না। আমাকে এই ব্যাপারটা খতিয়ে দেখতে হবে।
এই বলেই ডক্টর ভাদুড়ী সমীরনের পিছু করতে শুরু করলেন। তিনি দেখলেন ঘড়িতে তখন ঠিক 3:05 বাজে। এমন সময় রাস্তার হলুদ রঙের আলোটা সমীরনের গায়ে এসে পড়ল, আর সমীরন সাথে সাথে চিৎকার করতে শুরু করল, না না না, আজকে আমাকে লাবণীর কাছে যেতেই হবে, তাকে বলতেই হবে। আবার আসছে ট্রেনটা, আবারও আসছে ধেয়ে আমার দিকে। এবারে যে এই প্লেটটা সরে যাবে, আর সাথে সাথে ওই ট্রেন এখান থেকে সরে পড়বে, আগুন ধরে যাবে কামরায়, মারা যাবো, আমি মারা যাবো। না না, কিছুতেই না, আজকে যে আমাকে বলতেই হবে। লাবণী, লাবণী, আমি আসছি তোমার কাছে, আমি আসছি লাবণী। এমন সময় ডক্টর ভাদুড়ী ইচ্ছে করে সমীরনকে উদ্দেশ্য করে বললেন, তুমি তো বেঁচে নেই, তাহলে তুমি কার কাছে যাওয়ার জন্য এত পাগল হচ্ছ সমীরন? তোমার সাথে যা ঘটেছে সে তো আগের জন্মে, এই জন্মের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। ডক্টর ভাদুড়ীর কথাটা শেষ হওয়ার সাথে সাথেই আকাশে বাজ সজোরে গর্জন করে উঠল। সমীরন ফিরে তাকায় তাঁর দিকে। ভাদুড়ী দেখে সমীরনের চোখের মণি দুটি সাদা হয়ে গিয়েছে, মুখ থেকে লাল রক্ত ঝরে পড়ছে, আর সে হই হই করে তাঁর দিকে এগিয়ে এসে বলল, তোর পোষা বন্ধু তুই মিলে তুই কাজটা করেছিলিস, আর সেটাও সকলের অলক্ষ্যে। ওই মোড়ে মোটা টাকা পাওয়ার জন্য স্টেশন মাস্টারকে ফাঁসাতে এই বিভিন্ন করেছিলিস তোরা। কিন্তু জানতিস না, ওকে মারতে গিয়ে তো আরো শত শত লোকে একে একে সকলে পড়েছিল, আগুনে পুড়ে মরতে বাধ্য হয়েছিলাম আমিও। আমি সাথে দেখা করতে চাচ্ছিলাম, কিন্তু তুই আমাকে শেষ করেছিস। তোর জন্য তো আমাকে শেষ হতে হয়েছিল, তোর জন্য। ডক্টর ভাদুড়ী কিছুই আন্দাজ করতে পারলেন না। তিনি ভয়েতে জড়সড় হয়ে গেলেন, তারপরে পিছনের দিকে সরতে শুরু করলেন। এমন সময় তিনি দেখলেন সত্যি একটি ট্রেন রুদ্ধশ্বাসে তাঁর দিকে হুইসেল বাজিয়ে এগিয়ে আসছে। সমীরন খিলখিল করে পিশাচের ন্যায় হাসতে শুরু করলেন আর বলল, তোকে তো দেখতেই হবে, সকলে দেখতে না পারলেও তুই তো ঠিকই দেখতে পাবি, কারণ তোর হাতেই তো সকলে ছিল। আর আমিও এখানে পড়ে দগ্ধে দগ্ধে মরতে বাধ্য হয়েছিলাম। শুধু প্রেমের স্বপ্ন নিয়ে বাড়ি দিয়েছিলাম আমি, এই সমস্ত স্বপ্নকে সাৎ করে দিয়েছিলিস। এবারে তোকেও মরতে হবে। ঠিক বলেছিস, এক জন্মের ঋণ আরেক জন্মে পরিশোধ করতে হয়। আমরা এক জন্মের ঋণ গ্রহণ করি, আর এক জন্মে সেটাই পরিশোধ করতে আসি। আগের জন্মে তুই ঋণ নিয়ে মরেছিলিস, এতগুলো লোকের মৃত্যুর ঋণ, কিন্তু এই জন্মে তোকে নিজের জীবন থেকে সেই ঋণ পরিশোধ করতে হবে। ওই হাওয়া তোকে নিজের দিকে আকর্ষণ করে নেবে। ডক্টর ভাদুড়ী কিছুই অনুভব করতে পারলেন, কিন্তু গত জন্মের কাজগুলো যেন এক ঝলকে তার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। তিনি নিজের পূর্বজন্মের কৃতকর্মের বিষয়টি স্পষ্ট দেখতে পেলেন, কিন্তু ততক্ষণে এসে পড়েছে ওই ট্রেনটি, আর সেটি লাইনচ্যুত হয়ে গিয়েছে। একটি বগি খুলে গ্যাসটাতে এগিয়ে আসছে তার দিকে, তাতে আগুন ধরে গিয়েছে। লাইনের সাথে লেগে সেটি জোরে জোরে শব্দ করতে করতে এগিয়ে আসছে। লাইনের সাথে ধাক্কা খাওয়ার ফলে লোহার গায়ে লেগে ঘিসঘিসে তীক্ষ্ণ আওয়াজটি হয়েই চলেছে। এমন সময় সেই অগ্নি সংযুক্ত হয়ে পড়ে থাকা বগিটি ধাক্কা মারল তাকে। ছিটকে পড়ে গেলেন তিনি, আর তার কোনো হদিশ পাওয়া গেল না। কেবল একটা প্রবল আর্তচিৎকারের শব্দ ধেয়ে এলো অন্ধকারের সারণী বেগ সমীরনের দিকে। সমীরন চোখ বন্ধ করে বলল, লাবণী, আমি তোমাকে বলতে না পারলেও তোমার আর আমার মধ্যে বিভেদ সৃষ্টি করা এই ক্ষেত্রটিকে চিরকালের জন্য আমাদের মধ্যে থেকে দূরে সরিয়ে দিয়েছি। আমি তোমার কাছে আসছি লাবণী,
তোমার কাছেই আসছি। সমীরনের নিথর দেহটা পড়ে রইল ওই লাইনের উপরে। প্রাণটা বেরিয়ে বাতাসের সাথে মিশে গেল। ইহজন্ম আর পূর্বজন্মের সব হিসাব মিলিয়ে দিয়ে একেবারে চলে গেল সমীরন। কিছু ঘটনার বয়ান থাকে না, সেগুলি শুরুই হয় শেষ হবার জন্যে, আবার শেষ থেকে শুরু হয় নতুন অধ্যায়ের। পরদিন ভোর হতেই রত্না হন্তদন্ত হয়ে এসে হাজির হল সেই স্থানে। দেখল তার স্বামীর মৃতদেহটি উপর হয়ে লাইনের উপরে পড়ে রয়েছে, কিন্তু ওই মৃতদেহটির মুখে এক পরম প্রশান্তির ছাপ স্পষ্ট। অথচ ডক্টর ভাদুরীর দেহটির কোনো হদিশ পাওয়া গেল না। রত্না সমীরনের মৃতদেহটিকে ধরে অঝরে কাঁদতে লাগল। সমীরন, কি হলো তোমার? এসব কি হয়ে গেল? আমি তো কিছু বুঝতে পারলাম না। কোনো হিসেব মেলালে তুমি? কি ঘটলো? ডক্টর ভাদুরী কোথায়? আপনি কোথায়? কেউ কি আছো এখানে? সবকিছু যে শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। সেদিন রত্না সবকিছুকে হারিয়ে ফেলেছিল ঠিকই, কিন্তু সমীরন সবকিছুকে ফিরে পেয়েছিল। এত কাল ধরে তার শরীরের ভিতরে গুমড়ে ওঠা আত্মাটি যাকে খুঁজে পেতে চাইছিল, সেই লাবণীর হাত ধরেই পরম সুখে স্বর্গের দিকে এগিয়ে যাচ্ছিল সমীরন। কিন্তু তার দেহটি পড়েছিল ওই লাইনের উপরে। আত্মার শরীর বদলায় ঠিকই, কিন্তু নিজের অস্তিত্ব বদলায় না। তাই আমরা যতই জন্ম নিই না কেন, সেটির সাথে আমাদের আত্মার কোনো সম্পর্ক থাকে না। সে যে জন্মে যে কাজের জন্য অধরা বা অসম্পূর্ণ অবস্থায় রেখে চলে আসতে বাধ্য হয়, সেই কর্ম পূর্ণ না হওয়া পর্যন্ত সে হাজার শরীর বদলালেও তার উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই থাকে, হারানো জিনিসকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। তাই এক জন্মের অপূর্ণ ইচ্ছে সে অন্য 7 জন্ম ধরেই পূরণ করতে পারে। আর পূরণ হয়ে গেলে এভাবে সে শরীর ছেড়ে চলে যায়। তখন আর শরীরটির কোনো মায়া থাকে না, সবকিছুই নশ্বর হয়ে যায়। এই কারণেই বলে সমস্ত কাহিনীর শেষ সর্বদা সুখপ্রদ হয় না। আত্মার এই রসায়নকে যেখানে বৈজ্ঞানিকরাও আজ পর্যন্ত বুঝে উঠতে পারেননি, মৃত্যুর পরে ঠিক কি ঘটে সেটি রসায়নও যখন কেউ খুঁজে বের করতে পারেননি, তখন আপনি বা আমি এত ভেবেই বা কি করব? কিছু কাহিনী শেষ হয়েও শেষ হয় না। ধরে নিন এটিও ঠিক সেইভাবেই এক অধরা সমীকরণ কিংবা ধাঁধা হয়েই রয়ে গেল, যা কোনোদিনও সমাধানকে নিজের কাছে টানার বৃথা চেষ্টা করবে না। শুনলেন রাত 3:05 শান্তিপুর লোকাল। গল্পটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের রোমাঞ্চকর গল্পগুলি বারবার শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।